একদিকে বিদ্যুৎ উৎপাদন কমছে, অন্যদিকে গ্যাসের চাপ নেই। কোথাও দীর্ঘ লাইন সিএনজি স্টেশনে। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি স্পর্শকাতর বিষয়। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা কতটা অন্য দেশের উপর নির্ভরশীল। এই বিষয়ের কেন্দ্রে আছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র। যে কেন্দ্রটি ভারতের মাটিতে তৈরি হলেও এর উৎপাদিত বিদ্যুতের মূল গন্তব্য আমাদের বাংলাদেশ। কিন্তু ঘটনাটি শুধু ভারত বাংলাদেশ বিদ্যুৎ বাণিজ্য হিসেবে দেখলে পুরো চিত্রটা ধরা পড়বে না। এখানে আছে ২৫ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি, ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি, বিপুল অর্থের লেনদেন, বকেয়া নিয়ে টানপোড়েন এবং বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় একটি বড় ধরনের নির্ভরতার প্রশ্ন। গোড্ডা প্রকল্পের মোট উৎপাদন সক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। দুটি ইউনিটের প্রতিটির ক্ষমতা ৮০০ মেগাওয়াট। ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আদানি পাওয়ারের ২৫ বছরের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা পিপিএ স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশে সরবরাহযোগ্য নিট ক্ষমতা ১,৪৯৬ মেগাওয়াট। ২০২৩ সালে কেন্দ্রটি পূর্ণমাত্রায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। অর্থাৎ এটি এমন কোনো বিদ্যুৎ কেন্দ্র নয় যেটি হঠাৎ করে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে। এটি বহু বছরের একটি চুক্তির অধীনে তৈরি। এই প্রকল্প এখন বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সমস্যা তৈরি হয় যখন বিদ্যুতের বিল পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। ২০২৪ সালের শেষ দিকে বকেয়া অর্থের কারণে আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়। তারপরে ২০২৫ সালের মার্চে নিয়মিত অর্থ পরিশোধ শুরু হলে পূর্ণমাত্রায় সরবরাহ আবার চালু করে তারা। অর্থাৎ সরবরাহ কমার ঘটনাটি ঘটেছিল, এর প্রকাশ্য কারণ ছিল বকেয়া বিল, কোনো প্রমাণিত রাজনৈতিক নির্দেশ নয়। কারণ সামাজিক মাধ্যমে যে ধরনের দাবি ছড়িয়েছে, দিল্লি থেকে রাজনৈতিক নির্দেশ দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে, তার পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ পায়নি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের দাবি ছড়িয়েছে, দিল্লি থেকে রাজনৈতিক নির্দেশ দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ বন্ধ করা হয়েছে, এরকমটা অনেকে মনে করছেন, কিন্তু তার পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন পর্যন্ত। বরং নথিভুক্ত ঘটনাগুলো বলছে অর্থ পরিশোধ নিয়ে বিরোধের মধ্যেই সরবরাহ কমেছিল। ২০২৫ সালের জুনে বাংলাদেশ এককালীন $৪৩৭ মিলিয়ন পরিশোধ করে বকেয়া অনেকটাই মিটিয়ে দেয়। এরপর দুই পক্ষের আর্থিক বিরোধ নিষ্পত্তির কথা জানানো হয় এবং উভয় ইউনিট থেকে চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে বাংলাদেশ। কারণ আদানি চুক্তি নিয়ে বাংলাদেশের বিতর্ক শুধু বকেয়া বিলকে ঘিরে না, বিদ্যুতের মূল্য, চুক্তির শর্ত, ক্যাপাসিটি পেমেন্ট এবং কর সুবিধা নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ নিক বা না নিক, চুক্তির নির্দিষ্ট শর্ত অনুযায়ী সক্ষমতা বা ক্যাপাসিটি সংক্রান্ত অর্থ পরিশোধের বিষয়টি থাকে। ২০২৫ সালের নভেম্বরেও বকেয়া নিয়ে সরবরাহ বন্ধের হুমকির সময় আদানি বলেছিল, সরবরাহ বন্ধ হলে চুক্তির নির্দিষ্ট রিলায়েবল ক্যাপাসিটি বিধানের অধীনে ক্যাপাসিটি পেমেন্টের অধিকার থাকবে। একটি দেশ যখন দীর্ঘমেয়াদী বিদ্যুৎ আমদানির চুক্তি করে, তখন শুধু বিদ্যুতের ইউনিট প্রতি দাম দেখলে হয় না, দেখতে হয় জ্বালানির দাম, পরিবহন দাম, কর, ক্যাপাসিটি চার্জ, মুদ্রার বিনিময় হার এবং চুক্তির ঝুঁকি। সব মিলিয়ে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের উপর মোট আর্থিক চাপ কতটা পড়েছে সেটাও দেখার বিষয়। আদানি চুক্তি নিয়ে বাংলাদেশে বিতর্কের বড় একটা কারণ এখানেই। ২০২৩ সালে বাংলাদেশের একটি অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ ওঠে যে ভারতের কর ও শুল্ক কাঠামোর পরিবর্তন সম্পর্কে তথ্য যথাযথভাবে জানানো হয়নি, যার ফলে চুক্তির আওতায় বিদ্যুতের মূল্য ও ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন তৈরি হয়। এসব অভিযোগ নিয়ে বিতর্ক থাকলেও বিষয়টি চুক্তির স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে। তবে বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটকে শুধু আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ব্যাখ্যা করাও ঠিক হবে না। ২০২৬ সালের জুলাইয়ের শেষ দিকে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি দুর্ঘটনার পর জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।
এটা একটা ভাবনার বিষয়। 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ যদি এভাবে কমে যায়, তাহলে এর প্রভাব সরাসরি বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, সিএনজি স্টেশন, আবাসিক গ্রাহকদের উপর পড়ে। কিছু সময়ে বিদ্যুৎ ঘাটতি 3000 মেগাওয়াটের বেশি হয়েছে। গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কমিয়ে দেয়, আর ঘাটতি পূরণে তেলভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা বাড়ে। কিন্তু তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ গ্যাস ভিত্তিক উৎপাদনের তুলনায় অনেক বেশি হয়, এটা আমরা সকলেই জানি। অর্থাৎ বাংলাদেশের বর্তমান অন্ধকারের পেছনে একক কোনো কারণ নেই। এখানে রয়েছে গ্যাস সরবরাহের দুর্বলতা, এলএনজি অবকাঠামোর ঝুঁকি, আমদানি নির্ভরতা, বিদ্যুৎ উৎপাদনের উচ্চ ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা। সব কিছুর সম্মিলিত একটা প্রভাব এখানে কাজ করছে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সম্পর্ক এই বাস্তবতার একটা অংশ। 2026 সালে বাংলাদেশ ভারত থেকে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 1,80,000 টন লো সালফার ডিজেল আমদানির পরিকল্পনা করেছে। একই সময়ে সরকার অন্যান্য দেশ থেকেও জ্বালানি সংগ্রহ করছে। এমনকি আগস্টের শুরুতে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ভারতের কাছে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ করার কথা জানিয়েছেন। তাহলে কি বাংলাদেশ ভারতের উপর পুরোপুরি জ্বালানি নির্ভর? না, কিন্তু নির্ভরতার জায়গাগুলো যে গুরুত্বপূর্ণ সেটাও অস্বীকার করার সুযোগ নেই। একটি দেশের জ্বালানি নিরাপত্তা যদি কয়েকটি আমদানি উৎস, সীমিত এলএনজি অবকাঠামো কিংবা একটি নির্দিষ্ট বিদ্যুৎ আমদানি চুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে যে কোনো কারিগরি সমস্যা, অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক সংঘাত কিংবা বাণিজ্যিক বিরোধ যদি এই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তখন এটা সরাসরি সাধারণ মানুষের জীবনের উপর প্রভাব পড়ে এবং তাদেরকেও আঘাত করে। জুলাইয়ের সাম্প্রতিক সংকটের সময় সরকার বলেছে দেশে জ্বালানি মজুদ পর্যাপ্ত রয়েছে। জুলাইয়ের শেষ দিকে জ্বালানি মন্ত্রণালয় জানায় দেশে প্রায় 3,44,000 টন ডিজেল মজুদ ছিল এবং চাহিদা অনুযায়ী কয়েক সপ্তাহের সরবরাহ নিশ্চিত করার মতো মজুদ রয়েছে। আগস্টেও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের খুচরা মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন বা বিদ্যুৎ বিভ্রাট দেখলেই সেটিকে কোনো একটি দেশের পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে ঘোষণা করার আগে বাস্তব তথ্য যাচাই করা জরুরি। কারণ জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু শুধু নির্ভরতা নয়, ভুল তথ্য। বাংলাদেশের সামনে এখন যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি ভারত বন্ধু কি শত্রু এমন সরল দ্বন্দ্ব নয়। প্রশ্ন হলো বাংলাদেশের জ্বালানি নীতি কতটা স্বনির্ভর, কতটা বৈচিত্র্যময় এবং কতটা স্বচ্ছ। দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান বাড়ানো, বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি, বঙ্গোপসাগরের গ্যাস ব্লক নিয়ে কার্যকর অনুসন্ধান, এলএনজি অবকাঠামোর বিকল্প ব্যবস্থা তৈরি এবং বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে একাধিক উৎস নিশ্চিত করা, এই সবই হচ্ছে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার অংশ। এগুলোকে যদি ঠিকভাবে ফলো করা হয় এবং ঠিকভাবে কাজ করা হয়, তাহলে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ বিদ্যুৎ এবং জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আর জ্বালানি নিরাপত্তা কোনো একক দেশের উপর নির্ভর করেও টেকসই হয় না। আদানির গুড্ডা কেন্দ্র বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে, এটি বাস্তবতা। বাংলাদেশ সেই বিদ্যুতের জন্য অর্থও দিচ্ছে, এটিও বাস্তবতা। বকেয়া নিয়ে সরবরাহ কমেছে, এটিরও প্রমাণ রয়েছে। কিন্তু দিল্লি রাজনৈতিক নির্দেশ দিয়ে বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়েছে, এই দাবির পক্ষে এখনও পর্যাপ্ত নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই আবেগের জায়গা থেকে নয়, রাষ্ট্রীয় স্বার্থের জায়গা থেকেই চুক্তিগুলো মূল্যায়ন করতে হবে। যে চুক্তি বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক সেটি থাকুক, যে শর্ত রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে সেটি পুনর্বিবেচনা করা হোক। আর ভবিষ্যতের জ্বালানি নীতি এমন হোক যেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হলে পুরো দেশকে আতঙ্কিত হতে না হয়। কারণ একটি স্বাধীন দেশের প্রকৃত শক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতায় নয়, কোথা থেকে সেই বিদ্যুৎ আসবে, কত দামে আসবে এবং সংকটের মুহূর্তে বিকল্প কী থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার মধ্যেই তার আসল স্বাধীনতা। অন্ধকার সাময়িক হতে পারে, কিন্তু জ্বালানি নিরাপত্তার দুর্বলতা যদি স্থায়ী হয়, তার মূল্য দিতে হয় প্রজন্মের পর প্রজন্ম।